প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। জাতীয় ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছে। এখনো পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটি হলো একজন ব্যক্তি সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে, উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল কিভাবে গঠিত হবে বা এর কাজ কি হবে। প্রথম দুটি বিষয়, অর্থাৎ উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে এবং প্রধানমন্ত্রী সর্বোচ্চ মেয়াদ কত বছর হবে, এই বিষয়গুলো নিয়ে অন্যান্য দলের সাথে বিএনপির কিছুটা দ্বিমত আছে। কিন্তু জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনে বিএনপি কোনোভাবেই সম্মত না। বিএনপি চাচ্ছে না এরকম একটি কাউন্সিল গঠিত হোক। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ক্ষেত্রে ৯ জন সদস্যের কথা বলা আছে। এই ৯ জন সদস্য হবেন আইনসভা থেকে ৬ জন, নির্বাহী বিভাগ থেকে ২ জন এবং বিচার বিভাগ থেকে ১ জন। তারা হচ্ছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের স্পিকার, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের ডেপুটি স্পিকার, ১ জন সংসদ সদস্য এবং প্রধান বিচারপতি। এর মধ্যে ৩ জন সরকারি দল থেকে, ৩ জন বিরোধী দল থেকে এবং সংসদে অন্যান্য যে ছোট দল আছে তাদের মনোনীত ১ জন এবং রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি। এই কাউন্সিলের কাজ হবে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানের প্রধান এবং অন্যান্য যে সদস্য আছে তাদেরকে বাছাই করে নিয়োগের জন্য সুপারিশ করা বা নিয়োগ দেওয়া। আমাদের এই সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং মানবাধিকার কমিশন। কিছু কমিশন গঠনের প্রস্তাবনা করা হয়েছে। এর বাইরেও আমাদের পাবলিক সার্ভিস কমিশন আছে, খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে বিগত সময়ে আমরা দেখেছি শুধুমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায় এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধান এবং অন্যান্য সদস্যদের নিয়োগ দেওয়া হয়। যদিও এর নিয়োগের দায়িত্ব রাষ্ট্রপতির, কিন্তু রাষ্ট্রপতি কাজ করার ক্ষেত্রে সবসময় প্রধানমন্ত্রীর মতামত নিয়ে কাজ করবেন, এই কথাটি সংবিধানে লেখা আছে। এর বাইরেও প্রধানমন্ত্রী সবকিছুতে তার নিজের ইচ্ছা মতো ব্যক্তিদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বসাতে পারেন। যার ফলে বিগত সময় দেখেছি শেখ হাসিনা তার আজ্ঞাবহ বিভিন্ন ব্যক্তিকে এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর প্রধান হিসেবে বা সদস্য হিসেবে বসিয়েছিলেন। যার ফলে এই প্রতিষ্ঠানগুলো সবসময় সরকারের বা সরকারি দলের আজ্ঞাবহ হিসেবে কাজ করেছে। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে নির্বাচন কমিশন। বিগত ৩টি নির্বাচন কমিশন পুরোপুরিভাবে শেখ হাসিনার আজ্ঞাবহ ছিল। যার ফলে ৩টি কমিশনে নিকৃষ্ট ৩টি জাতীয় নির্বাচন উপহার দিয়েছে। এরা ডামি নির্বাচন করেছে, এরা রাতে ভোট করেছে, বিনা ভোটে নির্বাচন করেছে। তারা শেখ হাসিনা যা চায় তাই করেছে। তাই করতে পেরেছে। কারণ শেখ হাসিনা তাদেরকে বসিয়েছিলেন। একইভাবে যদি বলি দুর্নীতি দমন কমিশন সবসময় সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করে বিরোধীদের দমনের জন্য। সবসময় বিরোধী দলের নেতাকর্মীদের পিছনে লেগে থাকে। সরকারের দুর্নীতি নিয়ে কখনোই তারা দেখভাল করে না, কথা বলে না বা চেষ্টাই করে না। অন্য একটি হচ্ছে মানবাধিকার কমিশন। বিগত সময় শেখ হাসিনা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন করেছে। কিন্তু বাংলাদেশের মানবাধিকার কমিশন এই বিষয় নিয়ে কখনোই কথা বলেনি। অর্থাৎ শেখ হাসিনা যেই ফ্যাসিজম কায়েম করেছে, এই কায়েম করতে পেরেছে কারণ হলো এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তার আজ্ঞাবহ দাস হিসেবে পরিণত করতে পেরেছে। এর বিপরীতভাবে যদি বলি, অর্থাৎ গণতন্ত্র শক্তিশালী করার জন্য বা টিকিয়ে রাখার জন্য বা ফ্যাসিবাদকে বাধা দেওয়ার জন্য এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। কিভাবে শক্তিশালী করতে হবে? এইসব জায়গায় নিরপেক্ষ লোকদের নিয়োগ দিতে হবে যারা আসলে স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে কাজ করতে সক্ষম বা আগ্রহী। একজন ব্যক্তির পছন্দের লোক দিয়ে সেটি কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ এসব নিয়োগের ক্ষেত্রে যদি সরকারি দল, প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী দল বা বিরোধী দলীয় নেতার প্রভাব থাকে, এর বাইরেও যদি স্বতন্ত্র ব্যক্তি, রাষ্ট্রপতি বা প্রধান বিচারপতির প্রভাব থাকে, তবেই তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে, এটা আশা করা যায়। কিন্তু বিএনপি এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিরোধিতা করতেছে। বিএনপি চাচ্ছে না এরকম একটি প্রতিষ্ঠান বা এরকম একটি কাউন্সিল গঠিত হোক। বিএনপির যুক্তি, এই কাউন্সিল কারো কাছে দায়বদ্ধ থাকবে না। কিন্তু এখানে যারা সদস্য তাদের একজন ব্যতীত সবাই সরাসরি বা পরোক্ষভাবে নির্বাচিত। এর মধ্যে ৭ জন ব্যক্তি আছে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, ২ জন স্পিকার, ২ জন ডেপুটি স্পিকার এবং অন্যান্য ছোট দল মনোনীত ১ জন সংসদ সদস্য। তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত এবং রাষ্ট্রপতি যে পরোক্ষভাবে নির্বাচিত। শুধুমাত্র একজন ব্যক্তি, যিনি প্রধান বিচারপতি, তিনি নির্বাচিত না। এখন যে বিদ্যমান পদ্ধতি আছে যেখানে প্রধানমন্ত্রী ইচ্ছা করলে একজনকে নিয়োগ দিতে পারেন, প্রধানমন্ত্রী আসলে কার কাছে জবাবদিহি করেন? যুক্তি যদি হয় জনগণের কাছে, তবে তো এই কাউন্সিলের সবাই জনগণের কাছে দায়বদ্ধ। বিএনপির এই যুক্তিটি অত্যন্ত অসার। যেকোনো সংস্কারের কথা বললে, যেকোনো প্রস্তাবনা তুলে বিএনপি মূলত তার ৩১ দফার দিকে নিয়ে যায়। বিএনপির দাবি অনুযায়ী ৩১ দফায় সব সমস্যার সমাধান আছে। ৩১ দফা যদি ফলো করা হয় তবেই মোটামুটি সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। যেহেতু গণতন্ত্র পরিস্ফুটিত হওয়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই স্বাভাবিকভাবেই ৩১ দফার ভিতরে এই বিষয়গুলো থাকার কথা। ৩১ দফায়
7 এবং 8 নম্বর দফায় এই বিষয়গুলো নিয়ে কথা বলা আছে। দফাগুলো অনেক বড় বড়। এর যে জিস্ট আছে, সংক্ষিপ্ত অংশ আছে, সেটি পড়ার চেষ্টা করছি। 7 নম্বর দফায় বলা আছে, রাজনৈতিক দলগুলো ও বিশিষ্টজনের মতের ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 সংশোধন করা হবে। অর্থাৎ এখানে বলা আছে রাজনৈতিক দলগুলো এবং বিশিষ্টজন, এই রাজনৈতিক দলগুলো আসলে কারা, বিশিষ্টজন এরাই বা কারা, এদের মতামতের ভিত্তিতে আইন সংশোধন করা হবে। কিন্তু এই দফায় কোথাও বলা নেই প্রধান নির্বাচন কমিশনার বা অন্যান্য কমিশনার কিভাবে বাছাই করা হবে, নিয়োগ দেওয়া হবে। সেখানে সরকারি দলের প্রভাব কি থাকবে, বিরোধী দলের প্রভাব কি থাকবে, প্রধানমন্ত্রীর প্রভাব কতটুকু থাকবে, বিরোধী দলীয় নেতার প্রভাব কতটুকু থাকবে। 8 নম্বর ধারায় বলা আছে, শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ভেটিং সাপেক্ষে সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ তারা একটি সংসদীয় কমিটি করবে, তার মতামতের উপর ভিত্তি করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ দেওয়া হবে প্রধান বা অন্যান্য সদস্যের। এই সংসদীয় কমিটি কাদের নিয়ে গঠন করা হবে? এখানে কি শুধুমাত্র সরকারি দলের লোকজন থাকবে, নাকি বিরোধী দলের লোকজন থাকবে? থাকলে সেটা কি পরিমাণে থাকবে, তাদের প্রভাবই বা কি থাকবে, এই বিষয়গুলো নিয়ে কিছুই বলা নাই। অর্থাৎ এই 31 দফার ভিতরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগের ক্ষেত্রে বিরোধী দলের বা জনগণের প্রভাব কতটুকু থাকবে সেই বিষয়টি নিয়ে কোনো ধরনের আলোচনা নেই। একইভাবে অন্যান্য যে দফাগুলো আছে সেই দফাগুলো একই, সমস্যার কথা বলা আছে, সমাধান করা হবে বলা আছে, কিন্তু কিভাবে সমাধান করা হবে সেই সমাধানের ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রভাব কতটুকু থাকবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা নেই। যেমন উচ্চকক্ষ গঠনের কথা বলা আছে, কিন্তু উচ্চকক্ষ কিভাবে গঠন করা হবে সেই বিষয়টি আলোচনায় নাই। 31 দফায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা আছে সেটি মূলত সমস্যা এবং সমাধান করা উচিত, এই বিষয় নিয়ে আলোচনা করা আছে। কিভাবে করা হবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত কিছুই বলা নাই। এই স্বাভাবিকভাবেই 31 দফার এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা হবে সেই বিষয় নিয়ে বিএনপির বিস্তারিত আলোচনা করা উচিত। এই একইভাবে বিএনপি এনসিসি গঠনের বিরোধিতা করতেছে। বিএনপির কাছে যদি এর থেকে ভালো কোনো প্রস্তাব থাকে সেই প্রস্তাবগুলো দেওয়া উচিত, যে আমরা আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানগুলো আসলে এইভাবে নিয়োগ দিতে চাই, সেখানে সরকারি দল বা প্রধানমন্ত্রী এই প্রভাব থাকবে, বিরোধী দলীয় নেতা বা বিরোধী দলের ও অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রভাব আসলে এরকম থাকবে, তাদের মতামতকে এইভাবে গুরুত্ব দেওয়া হবে। সেই বিষয়ে যদি তাদের কোনো প্রস্তাব থাকে সেগুলো আসলে দেওয়া উচিত, কিন্তু তারা দিচ্ছেন না। তারা মোটামুটি ভাবে এটা বিরোধিতা করতেছেন। বিএনপি আসলে এরকম কেন করতেছেন? বিএনপি কেন চাচ্ছেন না যে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটি ক্ষমতার ভারসাম্য থাকুক? স্বাভাবিকভাবে অনেকে ধারণা করেন যে বিএনপি ধরেই নিয়েছে যে বিএনপি আসলে পরবর্তী নির্বাচনে সরকার গঠন করবে, এবং যেহেতু এই ধরনের সংস্কার প্রস্তাবে সরকারি দল বা সরকারের কিছুটা ক্ষমতা খর্ব হয়, তাই বিএনপি এইসব বিষয় কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত করতেছে, কিছু কিছু ক্ষেত্রে পুরোপুরিভাবে বিরোধিতা করতেছে। বিএনপির চিন্তা যদি আসলেই এরকম হয়, বিএনপির ধারণা যদি আসলে এরকম হয় এবং জনগণের ভোটে যদি সরকার গঠন করার সুযোগ পায় এবং তারা নিজেদের ইচ্ছা মতো যদি সংস্কার কাজ করে, নিজেদের সুবিধা মতো যদি সংস্কার করে, তবে সেটি বিএনপির জন্য অত্যন্ত আত্মঘাতী হবে। বিএনপির এই চিন্তা থেকে বের হয়ে আসা উচিত। বিএনপির যৌক্তিক আলোচনার মাধ্যমে যেই পরিবর্তন করা উচিত সেগুলোতে একমত হওয়া উচিত, এবং বিএনপির কাছে যদি এর থেকে আরো ভালো কোনো প্রস্তাব থাকে সেগুলো সামনে আনা উচিত। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন এবং এর কার্যকারিতার মতো গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, যেটি অনেকেই মনে করে যে গণতন্ত্র বিকাশ এবং সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এরকম একটি প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে বিএনপি বিরোধিতা করতেছে, যেটি অত্যন্ত হতাশাজনক এবং দুঃখজনক। আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন।